নমস্কার বন্ধুরা। আজ শুক্রবার। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নিজের লেখা আরেকটা ভয়ের গল্প। ভূতের গল্প আমার ছোটবেলা থেকেই পড়তে খুবই ভালো লাগে, এবং সেগুলো যে খুব কমপ্লিকেটেড ভয়ের গল্প হতে হবে তা না। খুব চটি যে গল্পগুলো বেরোতো, হরির হোটেল, আর শেষ রাত্রের ট্রেন, এরকম টাইপের যে খুব স্টিরিওটিপিক্যাল গল্পগুলো, আমার সেগুলো পড়তেও ভালো লাগতো। পড়ে যে সবসময় ভয় পেতাম তা নয়, কিন্তু একটা এলিমেন্ট ভূতের গল্পে বা ভয়ের গল্পে থাকে, যেটা কম বয়স থেকে আমাকে খুব আকর্ষণ করতো। পরে যখন ইচ্ছে করলো যে আমি নিজেও লিখি, তখন শখ হলো এমন গল্প লিখবো যেখানে ভূত সবসময় যে খুব বাহ্যিকভাবে দেখা দিচ্ছে, ভয় দেখাচ্ছে তা নয়। কেননা ভয় মানে যে সবসময় একটা ভূতের অস্তিত্ব তা তো নয়। আপনাদের জীবনে এমন অনেক কিছু ঘটছে যেটাকে ঠিক প্রত্যেক দিনের লজিক দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। সেইগুলোও কিন্তু অনেক সময় হয়ে ওঠে বেশ ভয়ের একটা অভিজ্ঞতা। সেরকম একটা ছোট গল্প আজকে আপনাদের পড়ে শোনাচ্ছি। গল্পের নাম বর্ষার শেষ রাতে। বাইরে কি জোরে বাজ পড়ছে শুনেছ? ওই ওই দেখো, আলোর ঝলকানিতে অন্ধকার দেওয়ালে ঝোলানো তোমার আর আমার 25 বছরের বিবাহবার্ষিকীর ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে। এ সালা কারেন্টটা সেই কোন বিকেলে গেছে, এখন রাত 11টা বাজতে চলল, এখনও তো এলো না। আজ রাতে আর আসবে বলে মনে হচ্ছে না, জানো। বাবুকে সেই কবে বলেছিলাম আমাদের ইনভার্টারের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, একটা নতুন কিনতে হবে। দেবো দেবো করে ভুলেই গেছে। অবশ্য এত কাজের চাপ বাবুর, ওকে দোষও দেওয়া যায় না। তারপর দিদিভাই বড় হচ্ছে, পরের বছর কলেজে ভর্তি হবে, কত খরচা। না না, ওর কোনো দোষ নেই, তুমি বেকার অভিমান করো। ছেলে আমাদের খুব ভালো, কত খোঁজ নেয়, মাসে মাসে টাকা পাঠায়। আর কত করবে বলো দেখি, ওরও তো একটা সংসার আছে, সেটাকেও তো সামলাতে হবে। তার উপর কাজের এত চাপ। উফ, এই বাজের আওয়াজেই কোন দিন দেখবে আমার স্ট্রোক হয়ে গেছে। আরে ওই দেখো, আচ্ছা থাক, এসব কথা বলবো না। ওটা একটা কথার কথা। তুমি যাবে আমার আগে, আমি তাও কোনো রকমে সামলে নেব। তুমি সামলাতে পারবে না আমি জানি। একা একা উঠে বাথরুম যেতে পারো না, বিছানার পাশে জলটুকু গড়িয়ে খেতে পারো না। না না, তোমার এই কষ্ট আমাকে মরেও শান্তি দেবে না। দেখবে আমার আত্মা তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তোমার চিন্তায়। কি কি বললে? ও আবার এক কথা। আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলবো না বলবো না। উষা, উষা, আমার গাটা কেমন ঝমঝম করছে, তোমার করছে না? এরকম ঘুটঘুটে অন্ধকার ঘরবাড়ি, একটা মাত্র মোমের আলোয় আর কি হয়? তোমার আমার ছায়াটা দেওয়ালে কেমন স্থির হয়ে আছে দেখো। বাইরে বৃষ্টির আওয়াজ শুনতে পারছো? উফ, ভাসিয়ে দেবে এই বছর। চারদিক কেমন নিঝুম, যেন পুরো পাড়ায় শুধু তুমি আর আমি ছাড়া আর একটা প্রাণীও নেই। তাও এই যে তুমি আছো, তাই মনে বল পাচ্ছি। শুয়ে আছো, তাও তো আছো। কাছে আছো, পাশে আছো। হাত বাড়ালে তোমায় ছুঁতে পাই। এটা যে কত বড় পাওয়া, কত শান্তির, কত সুখের, তা কি বোঝানো যায়? তুমি আগে যাবে বটে, সেই প্রার্থনাই করি ভগবানের কাছে। কিন্তু তুমি চলে গেলে আমিও ঠিক পিছু পিছু চলে আসবো দেখবে। ওই বড়জোর মাসখানেক। তোমার কাজগুলো ঠিক করে সেরে নেব আগে, তোমার বাবু আর বৌমার কাছে গিয়ে কদিন থাকবো, ব্যাস। তারপরেই ছুটি। ওই মেরে কেটে 1 মাস, তার বেশি পারবো না কিন্তু। কি হলো? ও, আবার সেই কথা বলছি? আচ্ছা বাবা, বলবো না। বুড়ো হয়েছি তো, 5 মিনিট আগের কথাও মনে থাকে না। হ্যাঁ গো, অনেকক্ষণ তো বাথরুম যাওনি, একবার যাবে নাকি? নিয়ে যাব ধরে ধরে? যাবে না? তাহলে একটু জল দিই, জল খাবে? কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? অন্ধকারে বুঝতেই পারছি না। তা ঘুমোলে ঘুমো, একদিকে ভালোই। এই অন্ধকারে জেগে থেকে কী বা করবে? আলো তো আজ আর আসবে বলে মনে হচ্ছে না। কালও আসে কি না দেখো। ওই দেখো,
বাইরের ঘরে মনে হচ্ছে কেউ একটা আছে। একটা পায়ের শব্দ শুনতে পাচ্ছ? জোরে থেকে আস্তে হচ্ছে, আবার আস্তে থেকে জোরে হচ্ছে। কেউ মনে হয় পায়চারি করছে। আমাদের ঘরে তো আর কেউ থাকে না। কেউ কি ঢুকলো? দুজনকেই হয়তো খুন করে রেখে চলে যাবে। কিন্তু খুন করে নেবেটাই বা কি? একজন আরেকজন ছাড়া কী বা আছে আমাদের? ওই রান্নাঘরের ওই তো কটা স্টিলের বাসন, তা সে নিলে নিগ্গে যাক। একদিকে কিন্তু ভালোই হবে, কি বলো? একসাথে যদি দুজনকেই মেরে দেয়, তাহলে আগে পরে যাওয়ার কোনো ঝামেলাই থাকবে না। একসাথেই চলে যাব। বাবুরও একটা খরচাতেই মা বাবা দুজনেরই কাজ মিটে যাবে। আজকালকার দিনের এসব কি চাড্ডিখানি ব্যাপার নাকি? উষা, ও উষা, তোমার ভয় করছে না? আমার তো কেমন গা ছমছম করছে। কিসের ভয় ঠিক বুঝতে পারছি না জানো, কিন্তু ভয় ভয় লাগছে। একা লাগছে বড্ড। কেন এরকম হচ্ছে উষা? তুমি কাছে থাকলে আমার তো একা লাগে না। তুমি কোনোদিন আমায় একা হতে দাওনি। তাহলে আজ কেন একা লাগছে? কেন ভয় করছে? কেন মনে হচ্ছে একটা বিশাল ঘন জঙ্গলে আমি একা হারিয়ে গেছি, বাইরে বেরোনোর পথ খুঁজে পাচ্ছি না। আমার হাতটা একবার ধরবে উষা? তুমি 3 বছর হলো শয্যাশায়ী, কিন্তু আজও তুমি আমার শক্তি। তোমার স্পর্শ করলে আমি আজও মনে জোর পাই। এই তো, এই তো আবার সাহস পাচ্ছি, আবার জোর পাচ্ছি। তবে তোমার হাতটা এত ঠান্ডা কেন উষা? আমি তো জানলাগুলো ভালো করেই বন্ধ করে দিয়েছি। তোমার কি আবার রক্তচাপ কমছে? দাঁড়াও, আমি তোমার হাতের তালুগুলো ঘষে দিই বরং, হ্যাঁ? দেখবে আরাম হচ্ছে। শরীর বেশ গরম লাগছে। কি বলছো? আমি কখন ঘুমোবো? এই এই শুয়ে পড়বো একটু পরেই। দাঁড়াও দেখি কটা বাজে। এই দেখো, বাবু বোধহয় ফোন করেছিল। এহে, একদম শুনতে পাইনি। কাল সকালে মনে করো তো, একবার ফোন করে নেব বাবুকে। ও হয়তো এই সপ্তাহে আসতে পারবে না দেখা করতে। আমি ওকে বলে দেব চিন্তা না করতে। আরে আমি তো আছি তোমার সাথে। ও আমি ঠিক সামলে নেব। কটা বাজে? ও ও হ্যাঁ, তাই তো, সময়টাই দেখা হলো না। বাজে 1:34। রাত তো বেশ ভালোই হলো। বৃষ্টিটা এখনও হয়ে যাচ্ছে। তোমার পাশেই শুয়ে পড়ি। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, বুঝলে? আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। না না, আমার কোনো কষ্ট হবে না, তুমি ঘুমোও। তুমি ঘুমোলেই আমি ঘুমিয়ে পড়ব। রান্নার লোক এসে দেখেছে বললেন? জিজ্ঞেস করলেন ডাক্তার অতনু ঘোষ। আগে, বলল কৌস্তব। বাবা মা এখানে একা থাকতেন। রমাদি দিনের দুবেলা এসে রান্নাবান্না করে দিয়ে যেত। মার 3 বছর আগে ব্রেন স্ট্রোক হয়ে পুরো বডি প্যারালাইজ তো। একেবারে বেড রিডেন ছিলেন আর কি। তো বাবার বয়স হয়েছিল বলে উনি সকালে উঠতে পারতেন না। তাই রমাদির কাছে ফ্ল্যাটের একটা এক্সট্রা চাবি দিয়ে রেখেছিলাম। এই রমাদি মোটামুটি 8টার দিকে আসতো রান্নাবান্না করতে। 9টার দিকে বাবা উঠে পড়তো। আজও রমাদি এসে রান্নাবান্না করছিল নিজের মতো। তা 9:30টায় যখন কাজ শেষ হলো, তখনও বাবা উঠছে না দেখে বেডরুমে গিয়ে দেখলো যে দুজনের আর কেউই নেই। তখনই আমায় ফোন করলো। আমি ফোন পেয়েই চলে আসি। হুম, বললেন ডাক্তার ঘোষ। কি যেন একটু ভাবলেন। কী ভাবছেন ডাক্তারবাবু? কৌস্তব জিজ্ঞেস করলো। আপনার মা মারা গেছেন আনুমানিক গতকাল বিকেল 5টা থেকে 7টার মধ্যে। আপনার বাবা মারা গেছেন আজ ভোর ভোর রাতে ওই মোটামুটি আনুমানিক 3টে-4টের দিকে। আমি ভাবছি আপনার বাবা কাল সন্ধে থেকে রাত অবধি আপনার মা মারা যাওয়ার খবরটা আপনাদের দিলেন না কেন? অতক্ষণ উনি মৃতদেহ নিয়ে বসে রইলেন, অথচ কাউকে কিছু জানালেন না। স্ট্রেঞ্জ। এখানে গল্প শেষ হলো। আপনারা জানাবেন গল্প কেমন লাগলো। আপনাদের ফিডব্যাক আমার কাছে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। আর যদি কোনো ইমপ্রুভমেন্ট থাকে, সাজেশন থাকে, গল্পে কোনো খামতি থাকে বা অন্যরকম কোনো গল্প শুনতে চান, তাহলে নিশ্চয়ই জানাবেন। ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।